ডিয়ার স্টুডেন্টস, দ্বাদশ শ্রেণীর ইংরেজির যে ক্লাস শুরু হয়েছে তার ধারাবাহিকতায় আমি আজকে ন্যারেশনের আলোচনাটা অর্থাৎ আমাদের ডিটাচড সেন্টেন্সের ন্যারেশনের আলোচনাটা আজকে শেষ করব। আমরা শুরু করেছিলাম এবং যে সমস্ত নিয়মকানুন দিয়েছিলাম, যে সমস্ত চার্ট লিখে দিয়েছিলাম, পয়েন্টস লিখে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে অর্থাৎ আজকের কথা বলেছিলাম যে তোমরা সেগুলো সামনে নিয়ে তারপরে ক্লাসে অংশগ্রহণ করবে। এতে করে আমি যখন রেফারেন্স টানবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমার যতদূর মনে আছে যে আমরা গত ক্লাসে অর্থাৎ গেল শনিবার আমরা ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আমি এই কথাটা বলেছিলাম যে ন্যারেশন যখন আমরা করতে চাই অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে যাই তখন আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় একটা পরিবর্তন করি আর দুটো স্পিচের মাঝখানে আমরা একটা কানেক্টিং ওয়ার্ড দেই। এই আমাদের পরিবর্তন, বাকি সবগুলো চার্ট ওয়াইজ লেখা আছে। সো আজকে আমরা শুরু করব ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে। গঠনটা দেখো, খুব সহজ কথায় আমি লিখলাম ইন্টারোগেটিভ ন্যারেশন। রিপোর্টিং ভার্বের জায়গায় যে পরিবর্তনটা করতে হবে আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় যে পরিবর্তনটা করব সেখানে আমরা আস্ক বসাবো। টেন্স অনুযায়ী সেটা আস্ক হতে পারে, পাস্ট টেন্সে হতে পারে, এবং দুটো স্পিচের মাঝখানে আমরা ইফ অথবা ডব্লিউএইচ প্রোনাউন বসাবো। ইফ বসাবো যখন সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর ডব্লিউএইচ প্রোনাউন বসাবো যখন সেন্টেন্সটা ডব্লিউএইচ প্রোনাউন দিয়ে শুরু হয়। হোয়াটস ইউর নেম, হাউ মাচ ডু ইউ হ্যাভ, ওয়াই আর ইউ লেট, এই যে ডব্লিউএইচ প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দুটো স্পিচের মাঝখানে ডব্লিউএইচ প্রোনাউনটা বসাবো, যেই ডব্লিউএইচ প্রোনাউনটা ওই দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। আমরা এক্সাম্পল দেখতে পারি। রূপা said to me, have you done the work? তো আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মার্ক দেখিয়ে বুঝতে পারতেছো, আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় লিখবো আস্ক। তাহলে এটার উত্তর হবে পাস্ট টেন্সে যেহেতু আছে রূপা আস্কড মি, দুটো স্পিচের মাঝখানে যেহেতু হ্যাভ একটা অক্সিলারি ভার্ব আমরা ইফ দিয়ে ইফ দিয়ে সংযুক্ত করব। ইফ, এবার যা যা লিখে দিয়েছিলাম সাবজেক্ট ফার্স্ট পার্সন এগুলো সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে, তো ইউটা সেকেন্ড পার্সন মিকে ফলো করবে, দ্যাট ইজ আই, এবং টেন্সের পরিবর্তন হবে হ্যাভ হ্যাজটা হ্যাড হয়ে যায়, বাকি সব ঠিক আছে। ফুল স্টপ হবে। রূপা আস্কড মি ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, আই সেড টু মাই মাদার।
why do you always scold me? স্যার এটুক নেবে না? I said to my mother, why do you always scold me? তুমি কেন সবসময় আমাকে বকাঝকা করো? মাকে জিজ্ঞেস করো। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাজে I asked my mother দুটো স্পিচের মাঝখানে আমরা কি দিব? WH প্রোনাউন দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, যে WH প্রোনাউন দিয়ে সেন্টেন্সটা শুরু হবে ওই WH প্রোনাউনটা আমরা এখানে বসাবো। সো ওয়াই। এবার তুমি এটা ন্যারেশন করো। ন্যারেশন করতে গেলে প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়, এটা মনে রাখতে হবে, অর্থাৎ সাবজেক্টটা আগে চলে আসবে, ইউটা সেকেন্ড পারসন পরিবর্তন করতে হবে। অবজেক্ট দেখে, অবজেক্ট আছে মাই মাদার, তার মানে হচ্ছে শি। ডু আমাকে বলে দিচ্ছে দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিটের চিহ্ন হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে স্কোলটা হচ্ছে, এখানে অলওয়েজটা আমরা লিখে নিতে পারি অবশ্য, অলওয়েজটা এখানে আছে, লিখে নাও। স্কোল্ডের পাস্টের সরাসরি স্কোল্ডেড। মি ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে সাবজেক্ট দেখে, আই এর অবজেক্ট মি হয়, কাজেই মি হবে, ফুল স্টপ। I asked my mother why she always scolded me. হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভের ন্যারেশন। এবার আমরা চলে যাব ইম্পারেটিভের ন্যারেশন। একটু দ্রুত করতে হবে যেহেতু আজকে আমি আলোচনাটা শেষ করব। আমি গঠনটা লিখবো, কাজেই এটা মুছে ফেলতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের তোমাদের একটু মনে রাখার সুবিধার জন্য গত ক্লাসে অবশ্য আমি বলেছিলাম, তারপর আবার একটু বলে দিই। মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে শুরু হতে পারে। তো আমরা এখানে দুই প্রকারের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। একটা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সের ব্যাপারটা কিরকম হবে, আরেকটা দেখব যে লেটাস দিয়ে শুরু হলে সেই ধরনের সেন্টেন্সগুলোর ন্যারেশন কিভাবে করে, এবং এই বাক্যগুলোই সাধারণত এই ধরনের সেন্টেন্সগুলোই পরীক্ষাতে আসে। প্রথমেই আমরা মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা একটু দেখব। সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গায় রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, বসা, এবং দুটো স্পিচের মাঝখানে টু বসে। খুব সহজ একটা নিয়ম, এই নিয়মটা তোমরা লিখে নিতে পারো। এটা হচ্ছে মূল ভার্ব দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে সেটার ক্ষেত্রে নিয়মটা, রিপোর্টিং ভার্বের জায়গায় রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস বসে এবং দুটো স্পিচের মাঝখানে টু বসে। আমি এক্সাম্পল দেখব। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ফলো ভার্ব, মূল ভার্ব ফলো দিয়ে
শুরু হয়েছে ফলো মি, আমাকে অনুসরণ করো। শি সেড টু মি ফলো মি। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা বুঝতে পারলাম এবং মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে এটা বুঝতে পারলাম, তখন আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় এই তিনটা যেটা স্যুট করে, যেটা ডিমান্ড করে সেটা লিখব। অর্থটা একটু দেখো, সে সে আমাকে বললো আমাকে অনুসরণ করো, এটা অর্ডার হতে পারে, আবার এটা রিকোয়েস্টও হতে পারে, অ্যাডভাইস দিলেও কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়। যাই হোক, এখানে বাধ্যবাধকতা নাই, তো আমরা অর্ডারটা দিয়ে দিই। যেহেতু কোনো প্লিজ দেয় নাই, কাজে আমরা অর্ডারটা দিয়ে দিই। শি অর্ডার্ড মি, এবং দুটো স্পিচের মাঝখানে টু দিব, বাকি যা আছে হুবহু তাই। ফলো, পার্সনের পরিবর্তন হবে সেটা আমি প্রথম দিন তোমাদের লিখে দিয়েছিলাম যেভাবে, সেখানে মিটা ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে, সাবজেক্ট থেকে শি, এটার অবজেক্ট ফর্ম হয়ে যাবে হার। শি অর্ডার্ড মি টু ফলো হার, হয়ে গেল এই উদাহরণ। এবার আমরা দেখব যে যদি এটা লেটাস দিয়ে শুরু হয়, লেটাস দিয়ে শুরু হলে কি অবস্থাটা হয় সেটা আমরা একটু লেখার চেষ্টা করব। লেটাস দিয়ে শুরু হলে রিপোর্টিং ভার্বের জায়গায় প্রপোজড টু বসে। আমি সরাসরি পাস্ট টেন্সে চলে গেলাম কারণ এই ধরনের বাক্যগুলো পাস্ট টেন্সেই বসে। প্রপোজ টু বসে এবং দুটো স্পিচের মাঝখানে দ্যাট বসে। এটুকু লিখলেই হয়ে যায়, তবুও ছোট্ট আরেকটু কথা থেকে যায়, সেটা হচ্ছে লেটাস দিয়ে যখন শুরু হবে তখন স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে আজ একটা কথা চলে আসে। সে আজটাকে তোমরা দুটো পার্সনে চেঞ্জ করতে পারো। এই আজটা চেঞ্জ হবে উই অথবা দে। কখন উই হবে কখন দে হবে এই কথাটা আমি একটা উদাহরণ লিখে যদি বলি তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কাজে আমি উদাহরণটা লিখছি। এই হচ্ছে সেন্টেন্সটি। দ্য প্রিন্সিপাল সেইড টু দ্য টিচার্স, লেট আস ডু সামথিং ফর দ্য স্টুডেন্টস। লেটাস দিয়ে শুরু হয়েছে, কাজে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা নিয়ম ফলো করব এটা। অর্থাৎ যেহেতু লেটাস দিয়ে শুরু হয়েছে আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় প্রপোজ টু বসিয়ে দেবো। উত্তরটা আমি লিখছি, তোমরা খাতায় উঠিয়ে নাও ওইভাবেই। দ্য প্রিন্সিপাল proposed to the teachers। রিপোর্টিং ভার্বের জায়গায় দেখো প্রপোজ টু বসে গেল এবং টিচার্স লিখে ফেলছি, দুটো স্পিচের মাঝখানে চলে আসছে, আমরা দ্যাট দিয়ে দিব। এবার আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্স যখন আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাই তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, তার মানে সাবজেক্ট আগে চলে আসে। এখানে সাবজেক্ট আসবে আজ থেকে, দ্যাট ইজ উই। তবে একটু আগে আমি যেটা বলেছিলাম এই আজটা উইও হতে পারে দেও হতে পারে।
কখন উই হবে কখন দে হবে এই ব্যাপারটা একটু ভালো মতো শুনে নাও, প্রয়োজনে একটা শর্ট নোট আকারে লিখে নাও। সেটা হচ্ছে এরকম, এই আজটা উই হবে তখনই যখন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং অবজেক্টে এই চারটা শব্দের কোনো একটা থাকবে। আই, উই, মি, আস, এই চারটার কোনো একটা যদি থাকে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং অবজেক্টে, এই চারটার কোনো একটা যদি থাকে তাহলে আজটা হবে উই, আর যদি না থাকে তাহলে হবে দে। ক্লিয়ার? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং অবজেক্টে যদি আমরা এই চারটার কোনো একটাকে পাই, আই, উই, মি, আস, তাহলে আমরা আজটাকে উই বানাবো। আর যদি না পাই, এই চারটার একটাও নাই, তাহলে হবে দে। ক্লিয়ার? এখানে একটু খেয়াল করে দেখো, দ্য প্রিন্সিপাল আর এখানে আছে দ্য টিচার্স, এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু এই চারটার সাথে নাই, এই চারটার একটাও কিন্তু এখানে নাই, কাজে আজটাকে আমরা দে বানাবো, দে। এবং আরেকটা কথা, লেটাস দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ইনডিরেক্ট স্পিচ করতে গেলে সাবজেক্টের পরেই তোমাকে আবশ্যিকভাবে শুড দিতে হবে। সে শুডটা দিয়ে নাও, বাকিটুকু হুবহু যা আছে তাই। ডু সামথিং ফর দ্য স্টুডেন্টস। ক্লিয়ার? আমাদের ইম্পারেটিভ হয়ে গেল, আমরা এখন অপটেটিভের ন্যারেশনে যাব। অপটেটিভ এর ন্যারেশন গঠনটা দেখো। রিপোর্টিং ভার্বের জায়গায় উইশ, প্রে বসে এবং দুটো স্পিচের মাঝখানে দ্যাট বসে। রিপোর্টিং ভার্বের জায়গায় উইশ বা প্রে বসে এবং দুটো স্পিচের মাঝখানে দ্যাট বসে। আমি উদাহরণ দেখাচ্ছি। গত ক্লাসে সেন্টেন্স চেনার উপায় আমি বলেছিলাম যে অপটেটিভ চিনবে তুমি, অপটেটিভ শুরু হবে মে অথবা বি অথবা লং এই ধরনের বাক্য দিয়ে, অর্থাৎ এগুলো হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য, ইচ্ছা সূচক বাক্য। রাহাত সেড টু দ্য গার্ল, মে ইউ লিভ লং। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় লিখব উইশ অথবা প্রে। উইশড দেই, পাস্ট টেন্সে উইশড হয়ে গেল, উইশড। এখন যেই মূল কথাটা আমি চলে আসছি, এই একমাত্র অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশ, প্রে তুমি যাই দাও, এরপরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা দিতে হবে না, সরাসরি দুটো স্পিচের মাঝখানে যে দ্যাট দেওয়ার কথা আমরা দ্যাটটা দিয়ে দেব, এবং এই অবজেক্টটা এখানেকার সাবজেক্টকে, অর্থাৎ এখানে গিয়ে সরাসরি সাবজেক্ট হয়ে যাবে ওটা। অর্থাৎ এখানে যে সেকেন্ড পার্সন আছে সেটা অবজেক্টটাকে মিন করে, যেহেতু এখানে সরাসরি সাবজেক্ট হবে। তাহলে একটু ব্যতিক্রম কিন্তু আমরা দেখলাম, অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টের জায়গায় অবজেক্ট অবস্থান করেছে, বাট অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই অবজেক্টটা আমরা লিখব না, সরাসরি দুটো স্পিচের মাঝখানে দ্যাট দিয়ে তারপরে আমরা অবজেক্টটাকে ওই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হিসেবে লিখে দেব। অর্থাৎ দি গার্ল, দ্যাট দিয়ে তারপরে দি গার্ল, দি গার্লই আছে, দি গার্ল। অপটেটিভ সেন্টেন্সের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট যখনই তুমি লিখে ফেলবা তারপরে মাইট দিতে হবে,
অর্থাৎ সেন্টেন্সে মে আছে বলেই মাইট তা নয়, সেন্টেন্স যদি বি দিয়েও শুরু হয় তাহলেও মাইট দিতে হবে, সেন্টেন্স যদি লং দিয়েও শুরু হয় তাহলেও মাইট দিতে হবে, আর মে দিয়ে শুরু হলে তো মাইট দিবেই। অর্থাৎ অবজেক্টিভ সেন্টেন্সে এটা হচ্ছে আবশ্যিক, দিতেই হবে মাইট লিভ লং। রাহাত উইশড দ্যাট দ্য গার্ল মাইট লিভ লং। আমি অবজেক্টিভ বুঝাতে পেরেছি তোমাদের যতটুকু। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি নিয়মটা সেটা একটু হালকা করে আমি একটু দেখাই দিই। স্বাভাবিক এক্সক্লেমেটরি আমার যতটুকু সময় আছে ততটুকু দেখাতে একটু চেষ্টা করি। গঠনটা দেখো, উদাহরণ শিমুল said what a beautiful bird it is, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সরাসরি আমরা এখানে যাই দিয়ে দিতে পারি, এক্সক্লেম দিলাম, দুটো স্পিচের মাঝখানে দ্যাট দিয়ে দিলাম, এবং হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ এটাকে অ্যাসার্টিভ করতে হবে আগে, এবং সেটা তোমরা জানো, স্কুলেও শিখে আসছো তোমরা। ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, আগে অ্যাসার্টিভ করো তারপরে এটাকে ন্যারেশন করো। ইট ইজ এ বিউটিফুল বার্ড, তাহলে ইট ইজটা হয়ে যাবে ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। ন্যারেশনের আরেকটু আলোচনা রয়ে গেল, এক্সক্লেমেটরির আরো কিছু উদাহরণ থাকবে। আমরা আগামী ক্লাসে প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের তো মূলত প্যাসেজ ন্যারেশন করতে হবে। তো আমি এগুলো কেন করালাম, প্যাসেজ ন্যারেশন মানে কি, কতগুলো ডিটাচড সেন্টেন্স একত্রে মিলিয়ে একটা প্যাসেজ হয়। কাজে তুমি যদি ডিটাচড সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে না পারো কোনটা কোন ধরনের সেন্টেন্স, এবং সেটা যদি তুমি বুঝতে না পারো যেটা কি সেন্টেন্স হলে কিভাবে করতে হয়, তাহলে প্যাসেজ ন্যারেশন করার কোনো সুযোগ নেই। সো আমরা এই জন্য ডিটাচ সেন্টেন্সগুলোকে ন্যারেশন করে প্রত্যেকটা সেন্টেন্সের গঠন কিভাবে সেটা দেখিয়ে দিলাম। প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের আরও সামান্য কিছু কিছু কাজ করতে হয়, সেই কাজগুলো আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ তোমাদের, অর্থাৎ আগামী বৃহস্পতিবার যখন তোমাদের সাথে আমার আবার ক্লাস হবে তখন আমি দেখাবো, এবং তখন তোমরা চেষ্টা করবে তোমাদের যে বই আছে ন্যারেশনের জন্য, যে বইটা আছে সে বইটা একটু সামনে রাখতে, আমি একটা বই নিয়ে আসার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা কিছু প্রবলেম এখানে সলভ করে তোমাদের সাথে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব যাতে তোমরা ক্লিয়ার হতে পারো। আমি বরাবরের মতো আবার বলতেছি যে তোমাদেরকে কিন্তু বারবার আমি কথাটা বলি যে যখন তোমরা একটা ক্লাস শোনো দেখো তখন সেখানে অনেক প্রশ্ন তোমাদের থাকে, কিন্তু আমাদের এই জুম অ্যাপের মাধ্যমে সেই প্রশ্নগুলো করার সুযোগ থাকে না বিধায় তোমাদেরকে আমি আমার ফেসবুকের আইডি লিখে দিয়েছি। ফেসবুকে আমার সাথে সংযুক্ত হয়ে মেসেঞ্জারে তোমরা মাগরিবের নামাজের পর
আমার সাথে, অর্থাৎ যখন পড়ার টাইম তোমাদের, তখন তোমরা টেবিলে সমস্ত ডকুমেন্টস সামনে নিয়ে, প্রবলেম সামনে নিয়ে, আমার দেওয়া লেকচার সামনে নিয়ে আমাকে প্রশ্ন করতে পারো মেসেঞ্জারে। আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আর সর্বশেষে তোমাদের বলি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। প্রচণ্ড গরম এখন, এই গরমে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যাওয়ার দরকার নাই। লেবু শরবত খাওয়ার চেষ্টা করবে, লেবু পানি, হ্যাঁ, এগুলো খাওয়ার চেষ্টা করবে। ফ্রিজের ঠান্ডা পানি খাবে না, একদম খাবে না এই পরিস্থিতিতে। আর ভালো থাকবে, নিজে ভালো রাখবে পরিবারের সদস্যদের। আবার দুঃসময় কেটে গিয়ে সুসময় আসবে, আমরা আবার ক্লাসে সবাই একত্রিত হব, আবার আমরা স্বাভাবিকভাবে আমাদের জীবনযাত্রায় প্রবেশ করব। ধন্যবাদ সবাইকে।